রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। যুক্তরাষ্ট্র ইরান আঞ্চলিক উত্তেজনার মধ্যে ইয়েমেনের হুথি নিয়ন্ত্রিত বন্দর নগরী হোদেইদায় নতুন করে বিমান হামলা চালিয়েছে সৌদি আরব। এই হামলাকে চলমান সংঘাতের আরেকটি বড় ধরনের উত্তেজনাকর পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। হুথি সংশ্লিষ্ট সূত্রগুলো দাবি করেছে হামলায় শহরে বিভিন্ন স্থাপনা লক্ষ্যবস্তু করা হয়েছে এবং এর জবাব দেওয়া হবে। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সংলাপ এখনো অব্যাহত রয়েছে। তিনি বলেন, ইরানের বিরুদ্ধে পূর্বে যে বৃহৎ হামলার হুমকি দেওয়া হয়েছিল তা হয়তো শেষ পর্যন্ত প্রয়োজন নাও হতে পারে। তবে তিনি সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে এবং প্রয়োজনে দ্রুত পদক্ষেপ নিতে সক্ষম। অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, তেহরান কোনো ধরনের হুমকি ভয় পায় না এবং চাপের কাছে নতি স্বীকার করবে না। তিনি জোর দিয়ে বলেন, ইরান তার জাতীয় স্বার্থ নিরাপত্তা রক্ষায় দৃঢ় অবস্থানে রয়েছে এবং কূটনৈতিক সমাধানকে অগ্রাধিকার দিলেও শক্তি প্রদর্শনের মাধ্যমে দেশটিকে ভয় দেখানো সম্ভব নয়। বিশ্লেষকদের মতে একদিকে সৌদি আরবের সামরিক অভিযান এবং অন্যদিকে যুক্তরাষ্ট্র ইরান সংলাপ অব্যাহত থাকা মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। কূটনৈতিক প্রচেষ্টা চললেও সামরিক উত্তেজনা কমার কোনো স্পষ্ট লক্ষণ এখনো দেখা যাচ্ছে না। ফলে ইয়েমেন, সৌদি আরব, ইরান এবং যুক্তরাষ্ট্রকে ঘিরে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি আরও অস্থিতিশীল হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে তীব্র উত্তেজনা প্রকাশ্য বাক যুদ্ধ চললেও মধ্যস্থতাকারীদের মাধ্যমে দুই দেশের মধ্যে বার্তা আদান প্রদান অব্যাহত রয়েছে। তেহরানের কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে বিভিন্ন প্রস্তাব আদান প্রদান হচ্ছে এবং মধ্যস্থতাকারীরা সক্রিয়ভাবে এই প্রক্রিয়ায় যুক্ত আছেন। তবে এখনো উল্লেখযোগ্য কোনো অগ্রগতি হয়নি, কারণ উভয় পক্ষের অবস্থানের মধ্যে মৌলিক মতপার্থক্য রয়ে গেছে এবং দীর্ঘদিনের অবিশ্বাস আলোচনাকে জটিল করে তুলেছে। ইরানের কর্মকর্তাদের মতে অতীতের অভিজ্ঞতা তাদের যুক্তরাষ্ট্রের প্রতি আস্থা রাখতে বাধা দিচ্ছে। এদিকে ইয়েমেনকে ঘিরে আঞ্চলিক উত্তেজনা আরও বেড়েছে। সৌদি আরবের ধারণা, লোহিত সাগরে তেলবাহী জাহাজে হুথিদের কিছু হামলা কামারান দ্বীপ থেকে পরিচালিত হয়েছে। যদিও গত বছর মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, হুথিরা শুধু হোদেইদে প্রদেশ থেকেই নয়, বরং তাদের নিয়ন্ত্রণাধীন বিভিন্ন এলাকা থেকে হামলা চালিয়ে আসছে। ফলে সৌদি আরব এখন এসব হামলার প্রকৃত উৎস শনাক্ত করার চেষ্টা করছে। সৌদি হামলার জবাবে হুথিরা দ্রুত পাল্টা আক্রমণ শুরু করেছে। আজ ভোরে তারা সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় জাজান প্রদেশে একাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় বলে বিভিন্ন সূত্র থেকে জানা গেছে। প্রাপ্ত প্রতিবেদনে বলা হয়েছে, হামলার ফলে জাজানের বিভিন্ন স্থানে আগুন লাগে। নিরাপত্তা পরিস্থিতির অবনতির কারণে দক্ষিণ সৌদি আরবের বিমান চলাচলেও বিঘ্ন ঘটে। আবহা আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে উড়ে যাওয়া কয়েকটি ফ্লাইটকে বিকল্প গন্তব্যে পাঠানো হয়। একই সঙ্গে জাজান ও আশেপাশের এলাকার বাসিন্দাদের মোবাইলে সতর্কবার্তা পাঠানো হয় এবং জরুরি সাইরেন বাজানো হয়। এসব ঘটনার ফলে সৌদি আরব ও ইয়েমেন সীমান্তে নতুন করে সামরিক উত্তেজনা সৃষ্টি হয়েছে। একই সময়ে কূটনৈতিকভাবে যুক্তরাষ্ট্র ইরান সংলাপের প্রচেষ্টা অব্যাহত থাকলেও মাঠের পরিস্থিতি ক্রমেই আরো অস্থির হয়ে উঠছে। এই মাটির টানে সারা দুনিয়ার সেই সব মানুষের জন্য আমাদের সামান্য সংযোগ, মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা। বাংলা বসতি, এই মাটি আমার, এই জমিন আমার। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, তেহরান তার জাতীয় নিরাপত্তা ও স্বার্থ রক্ষায় দৃঢ় প্রতিজ্ঞ এবং যুক্তরাষ্ট্রকে হরমুজ প্রণালী ব্যবহার করে ইরানের নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করতে দেবে না। শুক্রবার কিরগিজস্তানের সাংহাই সহযোগিতা সংস্থার বৈঠকের ফাঁকে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরোভের সঙ্গে বৈঠকে তিনি এই কথা বলেন। দুই মন্ত্রীর রাজনৈতিক, অর্থনৈতিক, বাণিজ্য ও পরিবহন, জ্বালানি খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা এবং এসসিও ও ব্রিক্সের মতো বহুপাক্ষিক প্ল্যাটফর্মে সমন্বয়ে জোরদার বিষয়ে আলোচনা করেন। তারা পূর্ববর্তী সমঝোতাগুলোর বাস্তবায়ন ত্বরান্বিত করার বিষয়ে একমত হন। পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে আলোচনায় আরাকচি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক পদক্ষেপের নিন্দা জানিয়ে রাশিয়ার অবস্থানের প্রশংসা করেন। তিনি দাবি করেন, হরমুজ প্রণালীতে বর্তমান অস্থিতিশীলতার জন্য যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি ভঙ্গ ও অপরাধমূলক কর্মকাণ্ড দায়ী। একই সঙ্গে তিনি বলেন, ইরান যুদ্ধবিরতির কূটনৈতিক প্রক্রিয়ায় আন্তরিক ছিল, তবে নিজের নিরাপত্তা রক্ষায়ও সমানভাবে অটল। ল্যাভরভ যুক্তরাষ্ট্র ইসরায়েলের সামরিক পদক্ষেপের নিন্দা পুনর্ব্যক্ত করে বলেন,
আঞ্চলিক দেশগুলোর পারস্পরিক সহযোগিতা আস্থার ভিত্তিতে একটি নিরাপত্তা কাঠামো গড়ে তোলা জরুরি। এর লক্ষ্যে রাশিয়া প্রয়োজনীয় সহায়তা দিতে প্রস্তুত বলেও তিনি জানান। একই দিনে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ের সঙ্গেও বৈঠক করেন আরাকচি। সেখানে তিনি বলেন, হরমুজ প্রণালীর বর্তমান অনিরাপত্তা সম্পূর্ণভাবে যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতির ভঙ্গের ফল। তিনি ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামোর উপর হামলার নিন্দা জানিয়ে জাতীয় সার্বভৌমত্ব ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় তেহরানের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করেন। জবাবে ওয়াং ই বলেন, পশ্চিম এশিয়ার শান্তি ফিরিয়ে আনতে আঞ্চলিক দেশগুলোর মধ্যে আস্থা ও সহযোগিতা বাড়ানো জরুরি এবং এক্ষেত্রে চীন সহযোগিতা দিতে প্রস্তুত। ইরানের সর্বোচ্চ সামরিক কমান্ড খাতাম আল আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের কমান্ডার মেজর জেনারেল আলী আবদুল্লাহি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে নতুন যুদ্ধনীতির ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের প্রতিটি বেসামরিক নাগরিক নিহত হলে তার বদলে একজন মার্কিন সেনাকে হত্যা করা হবে। তার ভাষায় এটি আর শুধু সতর্কবার্তা নয়, বরং আনুষ্ঠানিকভাবে ঘোষিত একটি কার্যকর সামরিক নীতি। মেজর জেনারেল আবদুল্লাহি মার্কিন সেনাদের উদ্দেশ্যে বলেন, তোমাদের জন্য আমরা নরকে যাওয়ার বিনামূল্যের সরাসরি টিকিট প্রস্তুত করে রেখেছি। এই ঘোষণা এমন সময় এলো যখন টানা 13তম রাতের মতো যুক্তরাষ্ট্র ইরানের বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে বলে তেহরানের দাবি। ইরানের অভিযোগ, এসব হামলায় সেতু, পানি বিশুদ্ধকরণ কেন্দ্র সহ বেসামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে অন্তত 55 জন নিহত এবং 640 জনের বেশি আহত হয়েছেন বলে ইরানি কর্তৃপক্ষ জানিয়েছে। এর পাল্টা প্রতিক্রিয়া ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালানোর দাবি করেছে। শুক্রবার ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী এবং ইরানের সেনাবাহিনী পৃথক বিবৃতিতে জানায়, তারা হামলা চালিয়েছে। আইআরজিসি আরো সতর্ক করে বলেছে, যেসব দেশে মার্কিন সেনা মোতায়েন রয়েছে সেসব এলাকায় বাসিন্দাদের মার্কিন ঘাঁটি থেকে অন্তত 500 মিটার দূরে সরে যাওয়া উচিত, কারণ ভবিষ্যতে এসব ঘাঁটি লক্ষ্য করে হামলা অব্যাহত থাকতে পারে। এদিকে ওয়াশিংটন স্বীকার করেছে, জর্ডানে একটি মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় 2 মার্কিন সেনা এবং ইরাকে আরেক হামলায় 1জন সেনা নিহত হয়েছেন। তবে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে, প্রকৃত হতাহতের সংখ্যা যুক্তরাষ্ট্রের আনুষ্ঠানিক ঘোষণার চেয়ে বেশি হতে পারে, যদিও এই দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। পরীক্ষা প্রশ্ন ফাঁসের প্রতিবাদে টানা কয়েক সপ্তাহের বিক্ষোভের মুখে পদত্যাগ করেছেন ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে পদত্যাগপত্র জমা দেওয়ার কথা জানান। ধর্মেন্দ্র প্রধান বলেন, দেশের বিভিন্ন প্রান্তে এবং দিল্লির যন্তর মন্তরে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে তাতে রাষ্ট্রবিরোধী শক্তি যেন সুযোগ নিতে না পারে, সে কারণেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। তিনি আরো বলেন, দেশের তরুণদের আকাঙ্ক্ষা, অনুভূতি ও ন্যায্য প্রত্যাশার প্রতি তিনি গভীর শ্রদ্ধাশীল। শিক্ষার্থীরা যেন পড়াশোনা ও ভবিষ্যৎ গড়ার পরিবর্তে আইনি জটিলতায় না জড়িয়ে পড়ে, সেটিও তিনি চান। সাম্প্রতিক সময়ে বিভিন্ন জাতীয় পর্যায়ের পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে সারা দেশে শিক্ষার্থী ও তরুণদের মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে। আন্দোলনকারীরা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ধারাবাহিক বিক্ষোভ চালিয়ে আসছিলেন। পদত্যাগের খবর ছড়িয়ে পড়তে দিল্লির যন্তর মন্তরে অবস্থানরত হাজারো বিক্ষোভকারীর মধ্যে উল্লাস দেখা যায়। এই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে ককরোচ জনতা পার্টি নামে একটি রাজনৈতিক ব্যঙ্গধর্মী আন্দোলন, যা দেশের তরুণদের অসন্তোষের প্রতীক হিসেবে আত্মপ্রকাশ করেছে। আন্দোলনকারীদের অভিযোগ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার শিক্ষার্থীদের স্বার্থ রক্ষায় ব্যর্থ হয়েছে এবং পরীক্ষা ব্যবস্থার বিশ্বাসযোগ্যতা নিশ্চিত করতে পারেনি। এদিকে রাজধানী দিল্লিতে বিক্ষোভ নিয়ন্ত্রণে কঠোর অবস্থান নিয়েছে প্রশাসন। শনিবার নতুন করে আন্দোলনের নেতাদের সঙ্গে কেন্দ্রীয় মন্ত্রীদের বৈঠকের কয়েক ঘন্টা আগে পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস নিক্ষেপ করে। পাশাপাশি বিক্ষোভের বিস্তার ঠেকাতে কর্তৃপক্ষ রাজধানীর 18টি মেট্রো স্টেশনে প্রবেশ সীমিত করে এবং ইন্টারনেট সেবায়ও বিধিনিষেধ আরোপ করে। ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে আন্দোলনকারীরা তাদের বড় বিজয় হিসেবে দেখছেন। তবে প্রশ্ন ফাঁসের ঘটনাগুলোর পূর্ণ তদন্ত, দায়ীদের শাস্তি এবং পরীক্ষা ব্যবস্থায় ব্যাপক সংস্কারের দাবি এখনো বহাল রয়েছে।
ইরানে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী দাবি করেছে তারা কুয়েত ও বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনায় নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। শুক্রবার প্রকাশিত এক বিবৃতিতে আরজিসি জানায় তাদের চলমান প্রতিশোধমূলক অভিযানের অংশ হিসেবে অপারেশন নাসর 2 এর 27তম ধাপে এই হামলা পরিচালিত হয়েছে। বিবৃতিতে বলা হয়, কুয়েতের উদাইরি এলাকায় অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটির 3টি গোলাবারুদ ও সামরিক সরঞ্জাম রক্ষণাগার লক্ষ্য করে হামলা চালানো হয়। এতে ওই স্থাপনাগুলোতে আগুন ধরে যায় এবং সেগুলো সম্পূর্ণ ধ্বংস হয়ে যায় বলে দাবি করেছে আইআরজিসি। একই সময়ে বাহরাইনে অবস্থানরত মার্কিন নৌবাহিনীর 5ম নৌবহরের একটি নজরদারি টাওয়ারেও হামলা চালানো হয়। আইআরজিসি ভাষ্য অনুযায়ী ওই স্থাপনাটি গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরানি বাহিনী আরও জানিয়েছে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তাদের শাস্তিমূলক অভিযান ভবিষ্যতে অব্যাহত থাকবে। তাদের দাবি, টানা 13 রাত ধরে যুক্তরাষ্ট্র ইরানের বিভিন্ন বেসামরিক স্থাপনায় বিমান হামলা চালিয়ে যাচ্ছে, যা আন্তর্জাতিক আইন ও মানবিক নীতির লঙ্ঘন। এর জবাবেই পশ্চিম এশিয়া জুড়ে মার্কিন কৌশলগত লক্ষ্যবস্তুতে পাল্টা হামলা চালানো হচ্ছে। আইআরজিসির বিবৃতিতে আরো উল্লেখ করা হয়, গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে সামরিক আগ্রাসন শুরু হয়। পরে ইরানের প্রতিরোধ ও পাল্টা অভিযানের মুখে যুদ্ধবিরতিতে সম্মত হতে বাধ্য হয়। 17 জুন পাকিস্তানের মধ্যস্থতায় তেহরান ওয়াশিংটনের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হলেও যুক্তরাষ্ট্র সেই সমঝোতার শর্ত ভঙ্গ করেছে বলে অভিযোগ করেছে ইরান। এরই ধারাবাহিকতায় কঠোর জবাব হিসেবে সর্বশেষ এই হামলা চালানো হয়েছে বলে দাবি আইআরজিসির। সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় জিজান অঞ্চলে শুক্রবার একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এর পরপরই বিভিন্ন স্থানে আগুন লাগার খবর পাওয়া যায় এবং দেশটির দক্ষিণাঞ্চলের কয়েকটি বিমানবন্দরে বিমান চলাচল সাময়িক বিঘ্ন সৃষ্টি হয়। ইয়েমেন ভিত্তিক সংবাদ মাধ্যম আল মাসিরা এর বরাতে সৌদি সূত্র জানায়, জিজানে বিস্ফোরণের পর আগুন ছড়িয়ে পড়ে। এদিকে বিমান চলাচল পর্যবেক্ষণকারী বিভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী দক্ষিণ সৌদি আরবের বিমানবন্দরগুলোতে ফ্লাইট পরিচালনায় বিঘ্ন দেখা যায়। রিয়াদগামী কয়েকটি উড়োজাহাজ রানওয়েতে ফিরে যেতে বাধ্য হয়। একই সঙ্গে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সামরিক বিমানগুলোতে প্রস্তুত অবস্থায় রাখা হয়। স্থানীয় সূত্র আরও জানায়, ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর ছবি বা ভিডিও ধারণের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে সৌদি কর্তৃপক্ষ। তবে বিস্ফোরণের কারণ বা এতে ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে দেশটির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করা হয়নি। এর আগে শুক্রবার সৌদি আরবের জাতীয় আগাম সতর্কতা ব্যবস্থা পশ্চিমাঞ্চলীয় ইয়ানবু প্রদেশ একটি বিপদ সংকেত জারি করে। তবে ওই সতর্কতার কারণ সম্পর্কে কোনো বিস্তারিত জানানো হয়নি। অনানুষ্ঠানিক কয়েকটি সূত্র ইয়ানবুতেও শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনার দাবি করেছে। এই ঘটনাগুলো এমন সময় ঘটল যখন এর কয়েক ঘন্টা আগে সৌদি আরব ইয়েমেনের পশ্চিম উপকূলীয় হুদেইদা বন্দরে বিমান হামলা চালায়। শুক্রবার ভোরে পরিচালিত ওই হামলার পরই জিজান ও ইয়ানবুতে বিস্ফোরণের খবর সামনে আসে, যা আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন উদ্বেগ সৃষ্টি করেছে। যুক্তরাষ্ট্র ইরান আঞ্চলিক উত্তেজনার মধ্যে ইয়েমেনের হুথি নিয়ন্ত্রিত বন্দর নগরী হোদেইদায় বিমান হামলা চালিয়েছে সৌদি আরব। শুক্রবার রাতে সংঘটিত এই হামলার বিষয়টি নিশ্চিত করেছে হুদিদের পররাষ্ট্র মন্ত্রণালয়। তারা এই হামলাকে বিপজ্জনক উস্কানি আখ্যা দিয়ে সতর্ক করেছে যে এর জন্য রিয়াদকে চড়া মূল্য দিতে হবে। হুথি সংশ্লিষ্ট আল মাসিরা টেলিভিশনের খবরে বলা হয়েছে, হামলায় হুদেইদার টেলিযোগাযোগ কর্তৃপক্ষের স্থাপনাগুলো লক্ষ্যবস্তু করা হয়। এছাড়া কামারান দ্বীপেও একাধিক বিমান হামলা চালানো হয়েছে। সেখানে অন্তত একজন নারী আহত হওয়ার খবর পাওয়া গেছে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, হামলার সময় হোদেইদা বন্দরের আশেপাশে বিস্ফোরণের শব্দ, আগুনের শিখা দেখা যায়। তবে ইয়েমেনের সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট দাবি করেছে তারা বন্দরটিকে লক্ষ্য করে কোনো হামলা চালায়নি। হোদেইদা বন্দর হুথি নিয়ন্ত্রিত উত্তর ইয়েমেনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বন্দর দিয়ে ওই অঞ্চলের অধিকাংশ বাণিজ্যিক পণ্য ও মানবিক সহায়তা পৌঁছে থাকে। ফলে সেখানে হামলা পরিস্থিতিকে আরো জটিল করে তুলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আরব বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, ইয়েমেন থেকে সৌদি আরবের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে। এসব হামলাকে সাম্প্রতিক সংঘাতের জবাবে পরিচালিত প্রতিশোধমূলক অভিযান হিসেবে উল্লেখ করা হচ্ছে। ইরানের তাসনিম নিউজ এজেন্সির বরাতে জানা গেছে, শনিবার ভোরে ইয়েমেন থেকে নিক্ষেপ করা হাইপারসনিক ক্ষেপণাস্ত্র সৌদি আরবের বিভিন্ন এলাকাকে লক্ষ্য করে আঘাত হানে বলে কয়েকটি সূত্র দাবি করছে। একই সময় টেলিগ্রাম ভিত্তিক আল ইয়ামানের চ্যানেল জানায়, কয়েক ঘন্টা ব্যবধানে এটি ছিল সৌদির ওপর ইয়েমেনের দ্বিতীয় বড় ধরনের হামলা। প্রতিবেদনে বলা হয়েছে, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোনের সমন্বয়ে এই হামলা চালানো হয় এবং অভিযান কিছু সময় ধরে অব্যাহত ছিল। এদিকে সৌদি আরবের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় জিজান শহরে একাধিক বিস্ফোরণের খবর পাওয়া গেছে। বিভিন্ন সূত্রের দাবি, শহরটিতে 5টির বেশি বিস্ফোরণ পুরো এলাকা কেঁপে ওঠে। হামলার পর বিভিন্ন স্থান থেকে ধোঁয়ার কুণ্ডলে উঠতে দেখা যায় এবং শহরের কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এছাড়া সৌদির গুরুত্বপূর্ণ বন্দর নগরী
নগরী ইয়ানবু, ধামাত শহর এবং দেশের দক্ষিণাঞ্চলের কয়েকটি খামিস মুশাইদ বিমান ঘাঁটির কাছেও বড় ধরনের বিস্ফোরণের খবর প্রকাশিত হয়েছে। আরব গণমাধ্যমের দাবি, ইয়েমেনি ক্ষেপণাস্ত্র সৌদি আরবের কিং আবদুল্লাহ বিমানবন্দরের নিকটবর্তী হাই আল মাতার এলাকাকেও লক্ষ্যবস্তু করে। হামলার পর নিরাপত্তাজনিত কারণে জেদ্দা আন্তর্জাতিক বিমানবন্দরে সাময়িকভাবে বিমান চলাচল স্থগিত করা হয়েছে বলেও বিভিন্ন আরব সংবাদ মাধ্যম জানিয়েছে। ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলন শুক্রবার স্পষ্ট করেছে যে তারা আন্তর্জাতিক নৌযান চলাচলের জন্য বাব আল মান্দা প্রণালী বন্ধ করেনি। তাদের দাবি, সমুদ্র পথে যে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে তা কেবল সৌদি আরবের জাহাজ ও স্বার্থের বিরুদ্ধে, আন্তর্জাতিক বাণিজ্য বা অন্যান্য দেশের জাহাজের বিরুদ্ধে নয়। আনসারুল্লাহর মুখপাত্র মোহাম্মদ আব্দুস সালাম এক বিবৃতিতে বলেন, বাব আল মান্দা প্রণালী সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার খবর সঠিক নয়। ইয়েমেনি সশস্ত্র বাহিনীর ঘোষিত অবস্থান অনুযায়ী সৌদি আরব ইয়েমেনের ওপর অবরোধ বজায় রাখা এবং দেশটির নিরাপত্তা ও সার্বভৌমত্ব ও স্বাধীনতা নিশ্চিত করতে ন্যায্য সমাধান প্রত্যাখ্যান করায় তাদের বিরুদ্ধে সামুদ্রিক নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে। কয়েকদিন আগে ইয়েমেনের সশস্ত্র বাহিনী ঘোষণা দেয়, ইয়েমেনের উপর আরোপিত অবরোধ প্রত্যাহার না হওয়া পর্যন্ত সৌদি আরবের বিরুদ্ধে সমুদ্র পথে অবরোধ কার্যকর থাকবে। রাজধানী সানা সহ বিভিন্ন প্রদেশে অনুষ্ঠিত গণসমাবেশ এই পদক্ষেপের প্রতি সমর্থন জানানো হয়। আনসারুল্লাহ নেতা সাইয়েদ আব্দুল মালিক আল হুথি আগেই সতর্ক করেছিলেন, ইয়েমেনের বিরুদ্ধে বিমানবন্দরের জবাবে বিমানবন্দর, বন্দরের জবাবে বন্দর এবং অবরোধের জবাবে অবরোধ নীতি অনুসরণ করা হবে। তিনি বলেন, ইয়েমেনের জনগণ আর তাদের গুরুত্বপূর্ণ অবকাঠামো জাতীয় সম্পদের উপর দীর্ঘমেয়াদী অবরোধ মেনে নেবে না। এদিকে যুক্তরাষ্ট্র ইরান সংঘাতের কারণে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় সৌদি আরব তাদের বিপুল পরিমাণ অপরিশোধিত তেল লোহিত সাগরের ইয়ানবু বন্দরের মাধ্যমে রপ্তানির চেষ্টা করছে। তবে এসব জাহাজকে বাব আল মান্দা প্রণালী অতিক্রম করতে হয়, যা ইয়েমেনের সামুদ্রিক নজরদারির আওতায় রয়েছে। আনসারুল্লাহর সতর্ক বার্তার পর চীন ও ভারতের উদ্দেশ্যে সৌদি তেলবাহী বহনকারী কয়েকটি ট্যাঙ্কার লোহিত সাগর থেকে ফিরে গেছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এর ফলে সৌদি তেল রপ্তানিতে নতুন অনিশ্চয়তা তৈরি হয়েছে এবং হরমুজের বিকল্প হিসেবে বিবেচিত রুটও চাপের মুখে পড়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের বর্তমান মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের মেয়াদ শেষ হওয়ার পর বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার সভাপতি জিয়ান্তি ইনফান্তিনোকে জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে দেখতে চান। একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে তথ্য উঠে এসেছে। প্রতিবেদন অনুযায়ী ট্রাম্পের ঘনিষ্ঠ মহলের বিশ্বাস, আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে দীর্ঘ অভিজ্ঞতা এবং বিভিন্ন দেশ ও সংস্কৃতির মানুষের মধ্যে যোগাযোগ গড়ে তোলার সক্ষমতার কারণে ইনফান্তিনো জাতিসংঘের নেতৃত্ব দেওয়ার মতো যোগ্যতা রাখেন। ট্রাম্প মনে করেন, বিশ্বজুড়ে বিভক্ত রাজনৈতিক পরিবেশে এমন একজন নেতার প্রয়োজন যিনি বিভিন্ন দেশের মধ্যে সংলাপ ও সহযোগিতার পরিবেশ তৈরি করতে পারবেন। First of all, I'd like to express in the strongest possible. বর্তমান মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের দ্বিতীয় মেয়াদ 2026 সালের শেষ দিকে শেষ হবে। নতুন মহাসচিব 2027 সালে দায়িত্ব গ্রহণ করবেন। তবে সেই পদে নিয়োগের জন্য একটি দীর্ঘ ও জটিল আন্তর্জাতিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়। জাতিসংঘের নিয়ম অনুযায়ী মহাসচিব পদে কোনো প্রার্থীকে প্রথমে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সুপারিশ পেতে হয়। নিরাপত্তা পরিষদের 5 স্থায়ী সদস্য যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া এবং চীন এর যে কোনো একটি দেশ ভেটো দিলে সেই প্রার্থীর মনোনয়ন আটকে যেতে পারে। নিরাপত্তা পরিষদের অনুমোদনের পর জাতিসংঘের সাধারণ পরিষদের ভোটে চূড়ান্তভাবে মহাসচিব নির্বাচিত হন। এই কারণে ট্রাম্প কোনো ব্যক্তিকে সমর্থন করলেও সেটি বাস্তবায়নের জন্য আন্তর্জাতিক কূটনৈতিক সমর্থন অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। বিশেষ করে নিরাপত্তা পরিষদের অন্যান্য স্থায়ী সদস্যদের সম্মতি ছাড়া কোনো প্রার্থীর নির্বাচিত হওয়া প্রায় অসম্ভব। জিয়ান্নি ইনফান্তিনো বর্তমানে ফিফার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। 2016 সালে তিনি প্রথমবার নির্বাচিত হন এবং পরবর্তীতে পুনর্নির্বাচিত হয়ে দায়িত্ব অব্যাহত রাখেন। তার নেতৃত্বে ফিফা বিশ্বকাপের দল সংখ্যা বৃদ্ধি, নারী ফুটবলের প্রসার এবং বিভিন্ন অঞ্চলে ফুটবলের উন্নয়নে একাধিক উদ্যোগ গ্রহণ করেছেন। ইনফান্তিনো আন্তর্জাতিক ক্রীড়া কূটনীতির একজন পরিচিত মুখ। তিনি নিয়মিত বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান ও ক্রীড়া প্রশাসকদের সঙ্গে বৈঠক করেন। বিশ্বকাপের মতো বৈশ্বিক আসরের মাধ্যমে বিভিন্ন দেশের মধ্যে সহযোগিতা বাড়ানোর ক্ষেত্রেও তিনি সক্রিয় ভূমিকা পালন করেছেন। ডোনাল্ড ট্রাম্প ও জিয়ান্নি ইনফান্তিনোর সম্পর্কেও সাম্প্রতিক বছরগুলোতে বেশ ঘনিষ্ঠ বলে পর্যবেক্ষকরা মনে করেন। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো যৌথভাবে 2026 সালের
ফিফা বিশ্বকাপ আয়োজন করছে। এ উপলক্ষে ট্রাম্প প্রশাসন ও ফিফার মধ্যে নিয়মিত সমন্বয় চলছে। বিভিন্ন অনুষ্ঠানে ট্রাম্প ও ইনফান্তিনোকে একসঙ্গে দেখা গেছে এবং উভয়ই একে অপরের প্রশংসা করেছেন। বিশ্লেষকদের মতে ট্রাম্প ইনফান্তিনোকে এমন একজন আন্তর্জাতিক ব্যক্তিত্ব হিসেবে দেখেন যিনি রাজনীতির বাইরে থেকেও বিভিন্ন দেশের সঙ্গে কার্যকর যোগাযোগ বজায় রাখতে সক্ষম। তার ধারণা বিশ্ব ক্রীড়াঙ্গনে অর্জিত অভিজ্ঞতা আন্তর্জাতিক বিরোধ কমাতে এবং সংলাপ বাড়াতে সহায়ক হতে পারে। তবে জাতিসংঘের মহাসচিব পদে ইনফান্তিনোর সম্ভাবনা নিয়ে মতভেদ রয়েছে। অনেক কূটনীতিকের মতে এই পদে সাধারণত দীর্ঘদিনের কূটনৈতিক অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তি বা সাবেক প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী কিংবা জাতিসংঘের জ্যেষ্ঠ কর্মকর্তা বিবেচিত হন। ফলে একজন ক্রীড়া সংগঠকের মনোনয়ন আন্তর্জাতিক মহলে কতটা গ্রহণযোগ্য হবে তা এখনই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। আবার অনেকের মতে বিশ্ব রাজনীতি দ্রুত পরিবর্তিত হচ্ছে এবং আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর নেতৃত্বেও নতুন ধরনের অভিজ্ঞতার প্রয়োজন দেখা দিয়েছে। সেই দৃষ্টিকোণ থেকে ইনফান্তিনোর মতো বৈশ্বিক পরিচিতি সম্পন্ন একজন প্রশাসক আলোচনায় আসতে পারেন। এদিকে ট্রাম্পের এই অবস্থান আন্তর্জাতিক মহলে নতুন করে আলোচনার সৃষ্টি করেছে। যদিও হোয়াইট হাউস বা ফিফার পক্ষ থেকে এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য প্রকাশ করা হয়নি, তবু বিষয়টি কূটনৈতিক অঙ্গনে ব্যাপক আগ্রহের জন্ম দিয়েছে। পর্যবেক্ষকদের মতে আগামী কয়েক বছরে মহাসচিব নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন দেশের মধ্যে কূটনৈতিক তৎপরতা আরও বাড়বে। বিভিন্ন অঞ্চল থেকে সম্ভাব্য প্রার্থীর নামও সামনে আসতে পারে। সেই প্রেক্ষাপটে ট্রাম্পের পক্ষ থেকে ইনফান্তিনোর প্রতি সমর্থনের বার্তা ভবিষ্যৎ আলোচনায় একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সংকেত হিসেবে বিবেচিত হতে পারে। সবশেষে বলা যায়, ডোনাল্ড ট্রাম্পের সমর্থন নিঃসন্দেহে জিয়ান্নি ইনফান্তিনোর আন্তর্জাতিক পরিচিতিকে নতুন মাত্রা দিয়েছে। তবে জাতিসংঘের পরবর্তী মহাসচিব হওয়ার পথ নির্ভর করবে নিরাপত্তা পরিষদের ঐকমত্য, সাধারণ পরিষদের সমর্থন এবং আন্তর্জাতিক কূটনৈতিক গ্রহণযোগ্যতার ওপর। তাই ট্রাম্পের সমর্থন আলোচনার কেন্দ্রবিন্দুতে এলেও 2027 সালে জাতিসংঘের নেতৃত্বে শেষ পর্যন্ত কে আসীন হবেন তা নির্ধারণ করবে সদস্যদের রাষ্ট্রগুলোর সম্মিলিত সিদ্ধান্ত। বহু বছর পর ভারতের রাজনীতিতে এমন একটি ছাত্র যুব আন্দোলনের উত্থান ঘটেছে যা সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হলেও দ্রুতই দেশের রাজধানী দিল্লির রাজপথে বিশাল জনসমাবেশে রূপ নিয়েছে। ককরোচ জনতা পার্টি নামে পরিচিত এই আন্দোলন মূলত সরকারি চাকরি ও ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁস, বেকারত্ব, দুর্নীতি এবং শাসন ব্যবস্থার প্রতি গভীর ক্ষোভকে কেন্দ্র করে গড়ে উঠেছে। ঘটনার সূত্রপাত হয় ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্তের একটি বিতর্কিত মন্তব্যকে ঘিরে। অভিযোগ অনুযায়ী তিনি কিছু বেকার তরুণকে ককরোচ বলে অবজ্ঞাসূচক মন্তব্য করেন। এর প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্রের বোস্টনে অধ্যয়নরত ভারতীয় ছাত্র অভিজিৎ দীপকে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন তুলেন, সব ককরোচ যদি এক হয়ে যায় তাহলে কি হবে? এই একটি পোস্ট মুহূর্তেই লাখো মানুষের সমর্থন পায় এবং জন্ম নেয় ককরোচ জনতা পার্টি নামে একটি প্রতীকী আন্দোলন। আন্দোলনের প্রথম দাবি ছিল ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। আন্দোলনকারীদের অভিযোগ, তার অধীনস্থ শিক্ষা ব্যবস্থায় বছরের পর বছর ধরে বিভিন্ন সরকারি নিয়োগ ও ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে। বিরোধী দলগুলোর দাবি 2014 সালের পর থেকে অন্তত 152টি বড় ধরনের প্রশ্ন ফাঁসের ঘটনা ঘটেছে। এসব অনিয়মের কারণে লাখো শিক্ষার্থী বছরের পর বছর পরিশ্রম করেও ন্যায্য সুযোগ থেকে বঞ্চিত হয়েছে। বিশেষ করে সাম্প্রতিক নিট পরীক্ষার প্রশ্ন ফাঁসের পর মানসিক চাপে অন্তত 12 জন শিক্ষার্থীর আত্মহত্যার খবর আন্দোলনকে আরও তীব্র করে তোলে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ যখন আন্দোলনের রূপ নিতে শুরু করে, তখন অভিজিৎ দীপকে বোস্টন থেকে ভারতে ফিরে সরাসরি দিল্লির যন্তর মন্তরে অবস্থান নেন। তার সঙ্গে যোগ দেন লাদাখের সুপরিচিত পরিবেশকর্মী ও শিক্ষা সংস্কার আন্দোলনের নেতা সোনাম ওয়াংচুক। তিনি অনির্দিষ্টকালের অনশন শুরু করেন। একই সঙ্গে অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের 6 জন শিক্ষার্থীও অনশনে অংশ নেন। অল্প সময়ের মধ্যেই দেশের বিভিন্ন শহরে প্রতিবাদ ছড়িয়ে পড়ে। 20 জুলাই সংসদের বর্ষাকালীন অধিবেশন শুরুর দিন পার্লামেন্ট অভিমুখে বিশাল মিছিলের ডাক দেয়া হয়। এর 2 দিন আগে পুলিশ সোনাম ওয়াংচুককে
আন্দোলন স্থল থেকে আটক করে হাসপাতালে নিয়ে যায়, কিন্তু তাতেও আন্দোলন থেমে থাকেনি। 20 জুলাই ভোর থেকেই হাজার হাজার তরুণ তরুণী ট্রেন, বাস, মেট্রো ও বিমানে দিল্লিতে পৌঁছাতে থাকেন। যন্তর মন্তরে মানুষের ঢল নামে। আন্দোলনকারীদের মতে এটি শুধু প্রশ্ন ফাঁসের বিরুদ্ধে প্রতিবাদ নয়, বরং গণতান্ত্রিক অধিকার, মর্যাদা এবং রাষ্ট্রের জবাবদিহি প্রতিষ্ঠার আন্দোলনে পরিণত হয়েছে। প্রতিবাদকারীরা দাবি করেন প্রশাসন আন্দোলন ঠেকাতে নানা পদক্ষেপ নেয়। বিভিন্ন রাস্তা ও মেট্রো স্টেশন বন্ধ করা হয়, ইন্টারনেট সংযোগ ব্যাহত করার চেষ্টা করা হয় এবং অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিম, ভিডিও ও লাইভ সম্প্রচারের মাধ্যমে আন্দোলনকারীরা নিজেদের সংগঠিত রাখতে সক্ষম হন। আন্দোলনকারীদের অভিযোগ, পুলিশ লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ব্যবহার করে মিছিল ছত্রভঙ্গ করার চেষ্টা করে। এতে বহু শিক্ষার্থী আহত হন। তারা আরও দাবি করেন সংসদের দিকে অগ্রসর হওয়া নিরস্ত্র আন্দোলনকারীদের সামনে নিরাপত্তা বাহিনী অস্ত্র তাক করে অবস্থান নেয়। তবে আন্দোলনকারীরা শান্তিপূর্ণভাবে এগিয়ে যাওয়ার চেষ্টা অব্যাহত রাখেন। এই আন্দোলনের একটি উল্লেখযোগ্য দিক ছিল এর বহুমাত্রিক অংশগ্রহণ। হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান, বৌদ্ধ সহ বিভিন্ন ধর্মীয় সম্প্রদায় এবং বিভিন্ন জাতি ও শ্রেণীর মানুষ একসঙ্গে আন্দোলনে অংশ নেন। বিশেষ করে নারী অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য। অনেক নারী আন্দোলনকারী জানান বিশাল জনসমাগমের মধ্যেও তারা নিজেদের নিরাপদ অনুভব করছেন। আন্দোলন নিয়ে ভারতের মূলধারার সংবাদ মাধ্যমের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। আন্দোলনকারীদের অভিযোগ, অনেক টেলিভিশন চ্যানেল শুরু থেকে আন্দোলনকে নেতিবাচকভাবে উপস্থাপন করার চেষ্টা করেছে। অন্যদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমই আন্দোলনের প্রধান প্রচার মাধ্যমে পরিণত হয়েছে। পর্যবেক্ষকদের মতে ককরোচ জনতা পার্টি এখন আর কেবল একটি প্রতীকী নাম নয়, এটি বেকারত্ব, শিক্ষা ব্যবস্থার সংকট, দুর্নীতি এবং প্রশাসনিক ব্যর্থতার বিরুদ্ধে তরুণ প্রজন্মের ক্ষোভের প্রতীক হয়ে উঠেছে। তবে আন্দোলনের সামনে বড় চ্যালেঞ্জও রয়েছে। এর পেছনে কোনো সুসংগঠিত রাজনৈতিক দল নেই। দীর্ঘমেয়াদী সাংগঠনিক কাঠামো এখনো গড়ে ওঠেনি। ফলে আন্দোলনের শক্তিকে ভবিষ্যতে কিভাবে ধরে রাখা যায় সেটি এখন বড় প্রশ্ন। তবে একই সময়ে ভারতের বিভিন্ন প্রান্তে আরও নানা ইস্যুতে আন্দোলন চলছে। মধ্যপ্রদেশে কেন বেতোয়া নদী সংযোগ প্রকল্পের বিরুদ্ধে আদিবাসীদের বিক্ষোভ, উত্তরাখণ্ডে বন উজাড়ের প্রতিবাদ, গ্রেট নিকোবর দ্বীপে পরিবেশগত ক্ষয়ক্ষতির বিরুদ্ধে আন্দোলন এবং মণিপুরের অস্থিরতা, সব মিলিয়ে সরকারের ওপর জন অসন্তোষ বাড়ছে। এর সঙ্গে যুক্ত হয়েছে মূল্যস্ফীতি, কর্মসংস্থানের সংকট এবং অর্থনৈতিক অনিশ্চয়তা। অনেক বিশ্লেষক এই আন্দোলনের সঙ্গে বাংলাদেশের 2024 সালের ছাত্র আন্দোলন বা শ্রীলঙ্কার গণ আন্দোলনের তুলনা করলেও অন্যরা মনে করেন ভারতের বাস্তবতা ভিন্ন। বিশাল ভৌগোলিক বিস্তৃতি, বহুমাত্রিক সামাজিক কাঠামো এবং জটিল রাজনৈতিক পরিস্থিতির কারণে এই আন্দোলনের ভবিষ্যৎ সম্পর্কে এখনই নিশ্চিতভাবে কিছু বলা কঠিন। তবে একটি বিষয় স্পষ্ট, ককরোচ জনতা পার্টি ভারতের তরুণ সমাজের মধ্যে জমে থাকা ক্ষোভকে প্রকাশ্যে নিয়ে এসেছে। প্রশ্ন ফাঁস, বেকারত্ব, দুর্নীতি এবং গণতান্ত্রিক অধিকার নিয়ে যে অসন্তোষ দীর্ঘদিন ধরে জমা হচ্ছিল, এই আন্দোলন তা নতুনভাবে সামনে নিয়ে এসেছে। এটি শেষ পর্যন্ত বড় কোনো রাজনৈতিক পরিবর্তনের পথ তৈরি করবে নাকি সময়ের সঙ্গে সঙ্গে ম্লান হয়ে যাবে, তা ভবিষ্যতই নির্ধারণ করবে। তবে আপাতত ভারতের রাজনৈতিক অঙ্গনে ককরোচ প্রতীকটি একটি নতুন প্রতিবাদের ভাষায় পরিণত হয়েছে। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।